তো আজকে আমাদের হাতে যে সোর্সগুলো আছে ২২শে জানুয়ারি ২০২২-এর এগুলো এক কথায় দারুণ। হ্যাঁ, একদম। মানে আপাতদৃষ্টিতে মনে হতে পারে যে আমেরিকার একটা ভয়াবহ বরফ ঝড়, হুম সেটার সাথে ডাভোসের শান্তি আলোচনার কি সম্পর্ক, তাই না? হুম অথবা ধরুন চাঁদে মানুষ পাঠানোর যে নতুন প্রস্তুতি, আর্টেমিস 2 মিশন। হ্যাঁ আর্টেমিস 2, সেটার সাথেই বা মধ্যপ্রাচ্যের উত্তেজনার যোগসূত্রটা কোথায়? ঠিক। আর আমাদের আজকের কাজটা হলো এই আপাত বিচ্ছিন্ন ঘটনাগুলোর মধ্যে একটা সংযোগ খুঁজে বের করা, পর্দার আড়ালের মূল চালিকা শক্তিটা আসলে কি সেটা বোঝা। আর এই সবগুলো সূত্রের গভীরে কিন্তু একটা খুব শক্তিশালী থিম লুকিয়ে আছে, যা নিয়ে আমরা কথা বলবো। হ্যাঁ, দি আর্কিটেকচার অফ ম্যানেজড ইনস্টেবিলিটি, মানে নিয়ন্ত্রিত অস্থিরতার রূপরেখা। নিয়ন্ত্রিত অস্থিরতা, দারুণ একটা টার্ম। অর্থাৎ বিশ্ব এখন কোনো স্থায়ী সমাধানের দিকে এগোচ্ছে না, বরং সংকটকে ম্যানেজ করে চলার একটা নতুন যুগে ঢুকে পড়েছে। চুল, তাহলে এই ধারণাটার গভীরে যাওয়া যাক। শুরুতেই দুটো বড় খবর, যেগুলো শুনলে মনে হবে পরস্পর বিরোধী। আচ্ছা। একদিকে আমেরিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল, হ্যাঁ। আর ঠিক একই সময়ে ডাভোসে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প একটা নতুন বোর্ড অফ পিস বা শান্তি পর্ষদ চালু করলেন। হ্যাঁ, দুটোই খুব বড় খবর। তো একদিকে একটা বৈশ্বিক প্রতিষ্ঠানকে ছেড়ে দেওয়া, অন্যদিকে আরেকটা আন্তর্জাতিক পর্ষদ তৈরি করা, ব্যাপারটা কি? দেখুন, এটা আসলে বিরোধাভাস নয়, বরং একই মুদ্রায় এপিঠ ওপিঠ। কিভাবে? WHO থেকে বেরিয়ে যাওয়াটা এটা আসলে একটা প্রতীকী ঘটনা। আমেরিকা তো শুধু একটা সংস্থা থেকে বেরোচ্ছে না, না, তারা আসলে সেই পুরো বহুপাক্ষিক বিশ্ব ব্যবস্থা থেকেই সরে আসছে। যেটা তারা নিজেরাই একসময় তৈরি করেছিল। একদম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যেটা তারাই তৈরি করেছিল। ঐতিহাসিকভাবে দেখুন, আমেরিকা ছিল WHOর সবচেয়ে বড় অর্থদাতা। প্রায় 18% তহবিল আসত তাদের কাছ থেকে। বিশাল একটা অঙ্ক। তো এই সিদ্ধান্তের ফলে বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থা যে শুধু আর্থিকভাবে দুর্বল হবে তা নয়, সংক্রামক রোগ মোকাবেলার মতো যে বৈশ্বিক উদ্যোগগুলো আছে সেখানে একটা সমন্বয়ের অভাব দেখা দেবে। আর প্রকৃতি তো শূন্যস্থান পছন্দ করে না। আমেরিকার তৈরি করা এই শূন্যস্থান পূরণ করতে নিশ্চয়ই অন্য কেউ এগিয়ে আসবে। অবশ্যই। আর এখানেই তো ভূ-রাজনৈতিক খেলাটা জমে উঠছে। হুম। এই শূন্যস্থানে চীন এবং রাশিয়ার মতো দেশগুলোর প্রভাব বিস্তারের একটা বিশাল সুযোগ তৈরি হয়েছে, আর তার ফলে বিশ্ব স্বাস্থ্যনীতির গতিপথও বদলে যেতে পারে। তার মানে আমরা একটা প্রতিষ্ঠিত বহুপাক্ষিক ব্যবস্থা ভেঙে পড়তে দেখছি। হ্যাঁ, আর ক্ষমতার নতুন মেরুকরণ ঘটছে। এটাই নিয়ন্ত্রিত অস্থিরতার প্রথম ধাপ, পুরনো কাঠামোকে দুর্বল করে দেওয়া। বেশ, তাহলে বোর্ড অফ পিসের উদ্দেশ্যটা কি? এটা কি সেই ভাঙনের বিপরীতে নতুন কিছু গড়ার চেষ্টা? নামটা তো বেশ আকর্ষণীয়, শান্তি পর্ষদ। নামটা আকর্ষণীয় হলেও বিশ্লেষকরা কিন্তু একে বেশ সন্দেহের চোখে দেখছেন। কেন? কারণ জাতিসংঘের মতো প্রতিষ্ঠিত ব্যবস্থার বাইরে গিয়ে যখন এমন একটা অ্যাডহক বা অস্থায়ী অমব তৈরি করা হয়, হুম। তখন তা কূটনৈতিক প্রক্রিয়াকে আরও জটিল করে তুলতে পারে। এর আন্তর্জাতিক গ্রহণযোগ্যতাও খুব সীমিত। আমেরিকার অনেক মিত্র দেশই এর কার্যকারিতা নিয়ে সন্দেহান। কিন্তু একটা পয়েন্ট আছে, জাতিসংঘের মতো বড় প্রতিষ্ঠানগুলো তো অনেক সময় আমলাতান্ত্রিক জটিলতায় আটকে থাকে। এমন একটা ছোট ফোকাসড গ্রুপ কি কিছু ক্ষেত্রে বেশি কার্যকর হতে পারে না, মানে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য? আপনার পয়েন্টটা যৌক্তিক, এবং এটাই হয়তো এর পক্ষে সবচেয়ে বড় যুক্তি। কিন্তু ঝুঁকিটা হলো বিশ্বাসযোগ্যতার। আচ্ছা। যখন একটা নির্দিষ্ট শক্তিধর দেশ নিজেদের উদ্যোগে এমন একটা সংস্থা তৈরি করে, তখন ইউক্রেন বা মধ্যপ্রাচ্যের মতো জটিল সংঘাতে তারা কি নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসাবে ভূমিকা পালন করতে পারবে? নাকি এটা নিজেদের স্বার্থ হাসিলের একটা নতুন হাতিয়ারে পরিণত হবে? ঠিক তাই। তাই এই দুটি ঘটনাকে একসাথে দেখলে একটা পরিষ্কার ছবি পাওয়া যায়। আমেরিকা এখন সম্মিলিত প্রাতিষ্ঠানিক ব্যবস্থার চেয়ে ব্যক্তিগত আর দ্বিপাক্ষিক লেনদেনের ওপর বেশি জোর দিচ্ছে। মানে তারা এমন কাঠামো পছন্দ করছে যা তাদের নিজেদের নিয়ন্ত্রণে থাকবে। একদম। বহুপাক্ষিকতার বদলে বিভাজন। কিন্তু সেই বিভাজনটাও নিয়ন্ত্রিত। এই যে নিজের নিয়ন্ত্রণে রাখার প্রবণতা, এটা তো শুধু কূটনীতিতে নয়, সামরিক কৌশলেও দেখা যাচ্ছে। আমাদের সূত্রগুলো বলছে আমেরিকা মধ্যপ্রাচ্যে একটা বিমানবাহী রণতরী পাঠাচ্ছে। আবার একই সাথে ইউক্রেন সংকট নিয়ে রাশিয়ার সাথে আবুধাবিতে আলোচনার প্রস্তুতিও নিচ্ছে। শক্তি প্রদর্শন এবং আলোচনা দুটো একসাথে। হ্যাঁ, আর এই কৌশলটা বেশ স্ববিরোধী মনে হতে পারে।
এটাকে বলা হচ্ছে কোর্সিভ রিঅ্যাসুরেন্স, কোর্সিভ রিঅ্যাসুরেন্স। জবরদস্তিমূলক আশ্বাস। ঠিক, মানে আপনি যুদ্ধের প্রস্তুতি নিয়েই আসলে যুদ্ধটাকে আটকানোর চেষ্টা করছেন, অনেকটা দাবা খেলার মতো। বাহ, যেখানে সবচেয়ে ভয়ঙ্কর চালটা দেওয়া হয় প্রতিপক্ষকে চাল দিতে ভয় দেখানোর জন্য, গুটি খাওয়ার জন্য নয়। তার মানে রণতরী পাঠিয়ে ইরানকে বার্তা দেওয়া হচ্ছে যে সংঘাতের পরিণতি অত্যন্ত ব্যয়বহুল হবে। হ্যাঁ, আর একই সাথে ইসরায়েল বা উপসাগরীয় মিত্রদের আশ্বস্ত করা হচ্ছে যে আমেরিকা তাদের নিরাপত্তার জন্য পাশে আছে। কিন্তু এটা তো একটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ভারসাম্য রক্ষার খেলা। এক চুল এদিক ওদিক হলেই তো পুরো দস্তুর যুদ্ধ লেটে যেতে পারে। ঝুঁকি তো অবশ্যই আছে, আর ইতিহাসে এই ধরনের শক্তি প্রদর্শনের কৌশল সফল হওয়ার চাইতে ব্যর্থ হওয়ার উদাহরণই বেশি। ঠিক। সামান্য ভুল বোঝাবুঝি বা একটা ছোট ঘটনাই পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে। এটাই সর্বোচ্চ সুবিধা, সর্বনিম্ন সম্পৃক্ততা নীতির মূল সমস্যা। মানে কম লোকবল বা সম্পদ ব্যবহার করে সর্বোচ্চ প্রভাব ফেলার চেষ্টা। একদম, কিন্তু তাতে ভুলের মার্জিনও কমে যায়। তবে বর্তমান বিশ্ব ব্যবস্থায় এটাই নতুন বাস্তবতা। কোনো পক্ষই আসলে বড় আকারের দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়াতে চায় না। আর ইউক্রেন নিয়ে আবুধাবিতে যে আলোচনা, সেটাও কি এই একই নীতির প্রতিফলন? সূত্র বলছে সেখানে একটা নতুন ফর্মুলার কথা হচ্ছে, আগে নিরাপত্তা, পরে ভূখণ্ড। এর মানেটা ঠিক কি? এর মানে হল যুদ্ধের একটা চূড়ান্ত রাজনৈতিক সমাধানকে ভবিষ্যতের জন্য ঝুলিয়ে রাখা। আচ্ছা। এই ফর্মুলা অনুযায়ী ইউক্রেনকে ন্যাটো ধাঁচের নিরাপত্তা গ্যারান্টি দেওয়া হবে, তাদের অস্ত্র সরবরাহ নিশ্চিত করা হবে যাতে তারা নিজেদের রক্ষা করতে পারে। কিন্তু বিতর্কিত অঞ্চলে সার্বভৌমত্বের প্রশ্নটা, দন্দাজ বা ক্রিমিয়া, ওটা আপাতত স্থগিত রাখা হবে। এটা অনেকটা ১৯৫৩ সালের কোরীয় যুদ্ধবিরতির মতো, যেখানে যুদ্ধ থেমেছিল কিন্তু শান্তি চুক্তি হয়নি। ঠিক। দুই কোরিয়া আজও টেকনিক্যালি যুদ্ধরত। তার মানে যুদ্ধকে শেষ করা হচ্ছে না, তাকে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে দেওয়া হচ্ছে। এটাই তাহলে নিয়ন্ত্রিত অস্থিরতার সবচেয়ে স্পষ্ট উদাহরণ। একদম। লক্ষ্যটা বিজয় নয়, লক্ষ্য হল সংঘাতকে এমন একটা পর্যায়ে নিয়ে আসা যেখানে তা আর নিয়ন্ত্রণের বাইরে যাবে না, কিন্তু পুরোপুরি সমাধানও হবে না। একে একটা দীর্ঘস্থায়ী নিম্নস্তরের সংকট হিসেবে টিকিয়ে রাখা হবে। ঠিক তাই। এই একই যুক্তি কি আমরা গাজা পুনর্গঠনের পরিকল্পনার ক্ষেত্রেও দেখতে পাই? সূত্রগুলোতে নতুন গাজা নামে একটি প্রকল্পের কথা বলা হয়েছে, যেখানে বিশাল টাওয়ার, ডেটা সেন্টার, এমনকি রিসোর্ট তৈরির প্রস্তাবও আছে। হুম। এটা কি নিছকই মানবিক সাহায্য, নাকি এর পেছনেও কোনো কৌশল আছে? এটা শুধু নগর পরিকল্পনা নয়, এটা একটা কৌশলগত পুনর্গঠন। কৌশলগত পুনর্গঠন? হ্যাঁ, এর পেছনে ধারণাটি হল অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে সশস্ত্র গোষ্ঠীর রাজনৈতিক ও সামাজিক বৈধতার হ্রাস করা। যদি মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়, চাকরি থাকে, ভবিষ্যৎ থাকে, তাহলে তারা সংঘাতের পথে কম যাবে। এটাই মূল তত্ত্ব। কিন্তু এখানে একটা মৌলিক প্রশ্ন থেকেই যায়। বলুন। প্রশ্নটা হল, রাজনৈতিক সমাধান ছাড়া কি অর্থনৈতিক উন্নয়ন দিয়ে শান্তি কেনা যায়? ঠিক এই পয়েন্টটাই। ফিলিস্তিনিদের রাজনৈতিক সার্বভৌমত্বের প্রশ্নটি এড়িয়ে গিয়ে তাদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া শুধু কংক্রিট আর পুঁজি দিয়ে যে নতুন গাজা তৈরি হবে, সেটা কি স্থায়ী শান্তি আনতে পারবে? নাকি এটা একটা চাপিয়ে দেওয়া ব্যবস্থা হবে যা ভবিষ্যতের কোনো এক সময়ে নতুন করে সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে? এটাও নিয়ন্ত্রিত অস্থিরতার একটি রূপ, অর্থনীতি দিয়ে রাজনীতিকে দমিয়ে রাখার একটা চেষ্টা। এই যে নিয়ন্ত্রিত অস্থিরতার কথা বলা হলো, এটা তো শুধু আন্তর্জাতিক ক্ষেত্রে সীমাবদ্ধ নেই, তাই না? না, বিলকুল না। আমাদের সোর্সগুলো বলছে এই একই ধরনের চাপ আমরা উন্নত দেশগুলোর ভেতরেও দেখতে পাচ্ছি, যেমন আমেরিকার ওই ভয়াবহ তুষারঝড়ের ঘটনাটা, যেখানে প্রায় ১৫ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত। হ্যাঁ, আপাতদৃষ্টিতে এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা মনে হতে পারে, কিন্তু এই তুষারঝড় শুধু একটি প্রাকৃতিক দুর্যোগ নয়। তাহলে কি? এটি আমেরিকার শাসন ব্যবস্থা, জরুরি পরিষেবা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে এর দুর্বল বিদ্যুৎ গ্রিডের জন্য একটি স্ট্রেস টেস্ট বা চরম পরীক্ষা ছিল। স্ট্রেস টেস্ট? জলবায়ু পরিবর্তনের কারণে এই ধরনের চরম আবহাওয়া এখন আর আকস্মিক বা বিরল ঘটনা নয়, এটা একটা নিয়মিত বাস্তবতা হয়ে উঠছে। আর যখন বিদ্যুৎ গ্রিড দিনের পর দিন বন্ধ থাকে, তখন জলবায়ু ঝুঁকি সরাসরি রাজনৈতিক ঝুঁকিতে পরিণত হয়। এটা অনেকটা আমাদের নিজেদের স্বাস্থ্যের মতো, তাই না?
আমরা বড় কোনো অসুখ না হওয়া পর্যন্ত ছোটখাটো সমস্যাগুলোকে উপেক্ষা করতে থাকি আর তারপর একদিন হঠাৎ করে সবকিছু ভেঙে পড়ে। চমৎকার উপমা। দেশের রাস্তাঘাট বা বিদ্যুৎ গ্রিডেরও কি একই অবস্থা হচ্ছে? একদম। আর স্পেনের বারবার ট্রেন দুর্ঘটনার ঘটনাগুলো ঠিক এই পয়েন্টটাকেই তুলে ধরে। উন্নত দেশগুলোর অবকাঠামো একসময় খুবই মজবুত ছিল, কিন্তু সময়ের সাথে সাথে সেগুলো পুরনো হচ্ছে। একে বলা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ফ্যাটিগ বা অবকাঠামোগত ক্লান্তি। রক্ষণাবেক্ষণের বাজেট আর নতুন বিনিয়োগ সেই তুলনায় পিছিয়ে পড়ছে। এর ফলে যা তৈরি হচ্ছে তা হল একটি সিস্টেমিক সেফটি ডেট বা পদ্ধতিগত নিরাপত্তা ঋণ। এই ঋণ আজ না হোক কাল দুর্ঘটনার রূপে শোধ করতে হয়। তাহলে বিশ্বজুড়ে সংঘাতকে ম্যানেজ করার পাশাপাশি উন্নত দেশগুলো এখন নিজেদের ভেতরের ক্ষয়কেও কোনো মতে ম্যানেজ করে চলছে। ঠিক। পুরনো সিস্টেমগুলোকে পুরোপুরি না বদলে কোনো মতে টিকিয়ে রাখার চেষ্টা। বাইরে যেমন সংঘাত মদিরিত করা হচ্ছে, ভেতরেও তেমনি ক্ষয়িষ্ণু সিস্টেমগুলোকে মদিরিত করা হচ্ছে। এটাই নিয়ন্ত্রিত অস্থিরতার অভ্যন্তরীণ প্রতিফলন। চূড়ান্ত সমাধানের বদলে কোনো মতেই চালিয়ে নেওয়ার চেষ্টা। এত সব সংকট, ক্ষয় আর নিয়ন্ত্রিত বিশৃঙ্খলার আলোচনার মাঝে আমাদের সূত্রগুলো কিন্তু দারুণ উচ্চাকাঙ্ক্ষার একটি বিষয়ও তুলে ধরেছে, নাসার আর্টেমিস 2 মিশন। হ্যাঁ, চাঁদের চারপাশে নভোচারীদের পাঠানোর এই প্রস্তুতি। এই ভাঙাচোরা পৃথিবীতে এটা কি শুধু একটি বৈজ্ঞানিক অভিযান? না, এটি শুধু চাঁদে যাওয়ার মিশন নয়, এটি একটি শক্তিশালী কৌশলগত সংকেত। কৌশলগত সংকেত। পৃথিবী যখন নানা সংকটে জর্জরিত, তখন মহাকাশ আমেরিকা এবং চীনের মতো শক্তিগুলোর জন্য নতুন প্রতিযোগিতার ক্ষেত্র হয়ে উঠেছে। আর্টেমিস মিশন হল আমেরিকার প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব প্রমাণ করার, আচ্ছা, মহাকাশ গবেষণার জন্য নতুন মান নির্ধারণ করার এবং সর্বোপরি মহাকাশে নিজেদের উপস্থিতি জোরালোভাবে জাহির করার একটি উপায়। অর্থাৎ যখন পৃথিবীর মাটি ক্ষয়িষ্ণু, তখন মহাকাশে নিজেদের আধিপত্য বিস্তারের চেষ্টা। অনেকটা সেরকমই। এটি প্রমাণ করে যে পৃথিবীর এত সংকটের মাঝেও মানব সভ্যতা এখনও দীর্ঘমেয়াদী এবং উচ্চাভিলাষী প্রকল্পে বিনিয়োগ করার ক্ষমতা ও ইচ্ছা রাখে। এই বৈপরীত্যটাই বেশ ইন্টারেস্টিং। একদিকে আমাদের বিদ্যুৎ গ্রিড ভেঙে পড়ছে, অন্যদিকে আমরা চাঁদে ফিরে যাওয়ার স্বপ্ন দেখছি। এই বৈপরীত্যই আজকের যুগের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। উন্নতি এবং ভঙ্গুরতা এখন পাশাপাশি অবস্থান করছে। আর এই ভাঙাগড়ার পৃথিবীতে আমাদের ব্যক্তিগত সিদ্ধান্তগুলোও তো জটিল হয়ে যাচ্ছে। যেমন আমাদের হাতে থাকা একটা সোর্সে সামুদ্রিক খাবার খাওয়ার মতো একটা সাধারণ বিষয় নিয়েও দারুণ একটা পয়েন্ট তোলা হয়েছে। হ্যাঁ, শুনতে অদ্ভুত লাগলেও এটাও আমাদের মূল আলোচনার সাথে সম্পর্কিত। বিষয়টি ছোট মনে হলেও এটি আমাদের পুরো আলোচনার মূল সুরকে চমৎকারভাবে তুলে ধরে। সামুদ্রিক খাবার নিয়ে আগে দুটি চরমপন্থী অবস্থান ছিল। কিরকম? একদল বলতো, পরিবেশ বাঁচাতে আমি কখনোই সামুদ্রিক খাবার খাব না। আরেক দল বলতো, যা ইচ্ছা তাই খাব, এত ভাবার কি আছে? কিন্তু বাস্তবতা হল, এই দুটি অবস্থানের কোনোটি এখন আর বাস্তবসম্মত নয়। কোটি কোটি মানুষ তাদের প্রোটিনের জন্য সামুদ্রিক খাবারের ওপর নির্ভরশীল। তাহলে উপায় কি? পুরোপুরি বর্জনও নয়, আবার লাগাম ছাড়া ভোগও নয়। উপায় হল নৈতিক বাস্তবাদ বা এথিক্যাল প্র্যাগমেটিজম। নৈতিক বাস্তবাদ অর্থাৎ জেনে বুঝে সিদ্ধান্ত নেওয়া। কোন মাছ টেকসইভাবে চাষ করা হয়েছে, কোনগুলো বিপন্ন নয়, এই তথ্যগুলো জেনে দায়িত্বের সাথে ভোগ করা। এটাই আজকের বিশ্বের মানসিকতার প্রতিফলন। একদম। ভূ-রাজনীতি থেকে শুরু করে জলবায়ু পরিবর্তন, সব ক্ষেত্রে আমরা নিখুঁত বা চূড়ান্ত সমাধানের আশা ছেড়ে দিয়েছি। তার বদলে আমরা জটিলতার সাথে মানিয়ে নেওয়ার এবং একটি কার্যকর ভারসাম্য খুঁজে বের করার চেষ্টা করছি। তাহলে আজকের এই গভীর আলোচনার সারসংক্ষেপ করলে এটাই দাঁড়ায়, আমরা একটা নিয়ন্ত্রিত অস্থিরতার যুগে বাস করছি, যেখানে বিশ্ব কূটনীতিতে চূড়ান্ত নিষ্পত্তির বদলে সংঘাতকে একটা নির্দিষ্ট সীমার মধ্যে রাখা হচ্ছে, দেশের ভেতরের পুরনো অবকাঠামোকে কোনোমতে টিকিয়ে রাখা হচ্ছে। আর এমনকি আমাদের ব্যক্তিগত পছন্দের ক্ষেত্রেও আমরা সাদাকালো সমাধানের বদলে ধূসর বাস্তবতার সাথে আপোষ করে চলছে। ঠিক। হ্যাঁ, চূড়ান্ত বিশ্লেষণটি এটাই। যুদ্ধ এখন আর বিজয়ের জন্য নয়, বরং সংঘাতকে মনিটর করার জন্য করা হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ এখন আর আকস্মিক ঘটনা নয়, বরং একটি দীর্ঘস্থায়ী বাস্তবতা যার সাথে আমাদের মানিয়ে চলতে হবে। শান্তি এখন একবারে আসছে না, বরং খণ্ডে খণ্ডে শর্ত সাপেক্ষে আলোচনা করা হচ্ছে। একদিকে আর্টেমিস মিশনের মতো প্রযুক্তির চরম শিখরে ওঠার চেষ্টা, অন্যদিকে আমাদের পায়ের তলার অবকাঠামোর ভঙ্গুরতা।
এই দুই নিয়েই আমাদের বর্তমান। একদম আমাদের সূত্রগুলোতে একটা বড় প্রশ্ন তোলা হয়েছে আমাদের প্রতিষ্ঠানগুলো তা জাতীয় হোক বা আন্তর্জাতিক এই দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সাথে খাপ খাইয়ে নিতে পারবে কি? এটা একটা $1 মিলিয়ন প্রশ্ন। কিন্তু আমরা বোধহয় শ্রোতাদের জন্য এর চেয়েও ব্যক্তিগত একটা প্রশ্ন রেখে যেতে পারি। ঠিক। প্রশ্নটা হলো, এই নিয়ন্ত্রিত অস্থিরতার যুগে, যেখানে কোনো স্পষ্ট বা সহজ সমাধান নেই, যেখানে সব কিছুই জটিল এবং চলমান, সেখানে ব্যক্তি হিসেবে আমরা আমাদের চিন্তাভাবনাকে কিভাবে মানিয়ে নেব? আমরা কিভাবে নিজেদের জীবনে স্থিতিশীলতা খুঁজব এবং একই সাথে দায়িত্বশীল সিদ্ধান্ত নেব, এটাই হয়তো আমাদের সবার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।